আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ এবং বাংলা লিপির উপর একটি দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন কমন থাকেই। সুতরাং আর দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে জয়েন করা যাক। চলো শুরু করি। তো প্রথমে আমরা যদি দেখি যে এখানে আমরা লিখেছি ভাষা। আসলে ভাষাটা কি? ভাষাটা হচ্ছে আমরা জানি বাক্যের সমষ্টি, অর্থাৎ বাক্যে অনেকগুলো বাক্য দিয়ে কিন্তু বেসিক্যালি ভাষাটা হয়। আর ভাষাটা আমরা কেন ব্যবহার করি? এটা বেসিক্যালি আমাদের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করি। সুতরাং এটাকে ভাবের প্রতীকও বলা যায়, এটাকে ভাবের প্রতীকও বলা যায়। ভাষা, পৃথিবীতে প্রচলিত ভাষা আছে ৩,৫০০। ৩,৫০০ ভাষা পৃথিবীতে কিন্তু এখন পর্যন্ত প্রচলিত আছে। কিন্তু পৃথিবীতে মোট ভাষা, এরকম যদি প্রশ্নে আসে যে পৃথিবীতে মোট ভাষা কত, তাহলে অ্যান্সারটা হবে ৭,১৬৮ বা ৭,৫০০, এরকমটা অ্যান্সার করা যাবে। তো সর্বশেষ ২০২৩ সালের সূত্র, ইথনোগোল এর সূত্র অনুযায়ী বর্তমানে পৃথিবীতে মোট ভাষা আছে ৭,১৬৮টি। এবার একটা কনফিউশন এমন হতে পারে যে প্রচলিত ভাষা ৩,৫০০ আর পৃথিবীতে মোট ভাষা ৭,১৬৮, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এমন যে ৭,১৬৮টা পৃথিবীতে ভাষা আছে, কিন্তু দেখা যায় যে এই ভাষাগুলো, অনেক ভাষা আছে যেগুলো প্রচলিত না, অর্থাৎ অল্প কিছু মানুষ কথা বলে, বা এমনও ভাষা আছে যে ভাষা মাত্র একজন কথা বলে। তো সেটাকে আমরা প্রচলিত ভাষার কাতারে লিপিবদ্ধ করব না, সেটা হচ্ছে একটা জাস্ট ভাষা, খুব প্রচলিত কিছু না, সেজন্য সেটা একটা সংখ্যার মধ্যে আছে। পৃথিবীতে মোট ভাষার যে সংখ্যা সেখানটাতে সেটা লিপিবদ্ধ। আচ্ছা, তারপরে আসি যে মাতৃভাষা হিসাবে সবচেয়ে বেশি ব্যবহারকারী ভাষা হচ্ছে চাইনিজ ভাষা, বা যেটাকে বলা হয় মান্দারিন ভাষা। পৃথিবীতে সবচেয়ে বেশি মাতৃভাষা হিসাবে যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মান্দারিন ভাষা। আর যোগাযোগের ব্যবহারের দিক থেকে প্রথম বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভাষাটা, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর প্রায় ৩৩টা দেশের ভাষা ইংরেজি না, কিন্তু তারা ইংরেজিকে ব্যবহার করে যোগাযোগের ভাষা হিসাবে। আর বাংলাদেশে ভাষা আছে প্রায় ৩৪টি ভাষা আছে, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের যে ভাষা এবং উপজাতি বা নৃগোষ্ঠীদের যে ভাষা সব মিলে বাংলাদেশে প্রায় ৩৪টি ভাষা আছে। আচ্ছা, বাংলা ভাষা সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো আসলে আমরা জানি না। যেমন পৃথিবীতে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে। এবং বিগত সালের একটা কমন কোশ্চেন হচ্ছে যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা কত? এই কোশ্চেনটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, যেমন হচ্ছে বিসিএস থেকে শুরু করে চাকরির যতগুলো পরীক্ষা আছে, খুব কম পরীক্ষা আছে যে এইখানে এই কোশ্চেনটা আসে নাই। এই কোশ্চেনটা বারবার আসার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে একটা হচ্ছে ব্যবহারের দিক থেকে, এটা হচ্ছে ব্যবহারের দিক থেকে বাংলা ভাষা কততম, আরেকটা হচ্ছে মাতৃভাষা হিসাবে। এই যে মাতৃভাষা, এটা খুব গুরুত্বপূর্ণ। মাতৃভাষা হিসাবে বাংলা ব্যবহারকারীর দিক থেকে কততম ভাষা? দুইটা কোশ্চেন। যদি কোশ্চেন এমন দেওয়া থাকে যে ব্যবহারের দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম ভাষা, তাহলে চোখ বন্ধ করে আমরা অ্যান্সার করব হচ্ছে সপ্তম। এখানে আরো একটা কনফিউশন হচ্ছে, অনেক বইতে দেওয়া আছে ষষ্ঠ, আবার অনেক বইতে দেওয়া আছে সপ্তম। তো এখানে আমাদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তারা হচ্ছে কনফিউজড হয়ে যায়। তো এখানে সিস্টেমটা হচ্ছে মনে রাখতে হবে যে এই সপ্তম এবং ষষ্ঠ উত্তর দুটিই সঠিক। আপডেটেড নিউজ যেটা, সেটা হচ্ছে সপ্তম। কারণ হচ্ছে ভাষা নিয়ে কাজ করে একটা সংস্থা ইথনোগোল, একটা ওয়েবসাইট। ওরা হচ্ছে তাদের ওয়েবসাইটে এটা হচ্ছে প্রতি বছর জরিপ করে এবং সেটা রিপোর্ট আকারে প্রকাশ করে। সেই রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী বাংলা ভাষা ব্যবহারের দিক থেকে পৃথিবীর সপ্তম ভাষা। আর আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ বই আছে সেখানে উল্লেখ করা আছে ষষ্ঠ। আসলে এই তথ্যটা অনেক পুরনো, একটা সময় ষষ্ঠ ছিল। ঠিক একইভাবে এই সেম কনফিউশনটা মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর দিক থেকেও বাংলা ভাষা পঞ্চম ইথনোগোল এর তথ্য অনুযায়ী, আর বাংলা নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ বইয়ের তথ্য অনুযায়ী হচ্ছে চতুর্থ। অর্থাৎ মাতৃভাষা হিসাবে বাংলা পৃথিবীতে হচ্ছে তার অবস্থান চতুর্থ, এটা হচ্ছে বোর্ড ব্যাকরণ বইয়ের সূত্র অনুযায়ী। আর হালনাগাদ যে তথ্য ইথনোগোল, তার তথ্য অনুযায়ী মাতৃভাষা হিসাবে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। আশা করি এই যে কনফিউশনটা এটা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আরেকটা কনফিউশন এখানে আছে, সেটা হচ্ছে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার জন্ম কখন হয়েছিল?
এখানে দুইটা মত আমরা পাই, সেটা হচ্ছে প্রথম যে মত সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছিল সপ্তম শতকে মাগধী গৌড়ীয় প্রাকৃত হতে। বাংলা ভাষার জন্ম হয়েছে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অভিমত। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে দশম শতকে এবং সেটা হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এই দুইটা বিষয় ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখন যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে বাংলা ভাষার বয়স কত, তো বাংলা ভাষার বয়স যদি এরকম অনেক বইতে দেওয়া আছে যে 1000 বছর, কোনো বইতে দেওয়া আছে যে 1200 বছর, তো এটা খুব সিম্পল। আর যদি ডক্টর সুনীতি কুমারের মতে হচ্ছে বাংলা ভাষার বয়স, তাহলে কত হয়? দশম শতকে যদি জন্ম হয় তাহলে এখন 1000 বছর হয়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যদি সপ্তম শতকে জন্ম হয় তাহলে বয়স হয় 1200 বছর। উত্তর দুইটিই সঠিক। কোশ্চেনে যেটা থাকবে, যদি দুইটাই থাকে অ্যান্সারের মধ্যে, তাহলে যেটা আগে থাকবে আমরা সেটা অ্যান্সার করব। আচ্ছা, এটা হচ্ছে যে বাংলা ভাষার কয়টি রূপ আর বাংলা ভাষার রীতি কয়টি? দুইটির অ্যান্সারই হচ্ছে দুইটি। বাংলা ভাষার রূপ দুইটি, বাংলা ভাষার রীতিও দুইটি। বাংলা ভাষার দুইটি রূপ হচ্ছে, একটি হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লৈখিক রূপ। অর্থাৎ আমরা যে মুখে যে কথা বলি সেটা হচ্ছে মৌখিক রূপ, আমরা যে লিপিতে লিখি সেটা হচ্ছে বাংলার লৈখিক রূপ। ঠিক একইভাবে বাংলা ভাষায় রীতিও আছে দুইটি। দুইটি রীতি কি? একটি রীতি হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। এখন এমন কোশ্চেন আছে যে বাংলা ভাষার যে সাধু রীতি, সেই সাধু রীতির জনককে? সাধু রীতির জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আমাদের মনে রাখতে হবে। এবং চলিত রীতির জনককে? চলিত রীতির জনক হচ্ছে আমাদের প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী চলিত রীতির জনক প্রমথ চৌধুরী। আর সাধু রীতির জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে সাধু রীতির জনক। আর একটা মজার কোশ্চেন হচ্ছে যে এই সাধু ভাষা প্রথম ব্যবহারকারী কে? সাধু ভাষা প্রথম ব্যবহারকারী ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, এই রাজা রামমোহন রায়ের উপাধি রাজা, এটা দিয়েছিলেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর। এটা একটা উপাধি, উনি আসলে কোনো রাজা ছিলেন না। আচ্ছা, গেল এটা। তারপরে এই যে সাধু ভাষা, এটা কোত্থেকে এসেছে? এটা সংস্কৃত থেকে পরিমার্জিত হয়ে তৎসম, তারপরে সেটা সাধু ভাষা হিসেবে আমরা ব্যবহার করছি বা ব্যবহার হচ্ছে। ঠিক একইভাবে চলিত ভাষাটা বেসিক্যালি তদ্ভব থেকে এসেছে, তারপরে সেখান থেকে সেটা পরিবর্তিত হয়ে বর্তমানে আমরা ব্যবহার করছি। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন এই পার্টে, সেটা হচ্ছে বাংলা ভাষার কাব্যরীতি হচ্ছে তিনটি। বাংলা ভাষার কাব্যরীতি হচ্ছে তিনটি। বাংলা ভাষা যখন শুরু হয়েছিল তখন যে রীতিটা ছিল কাব্যরীতি, সেটা হচ্ছে পদ্যরীতি। অর্থাৎ সমস্ত কবিতা বা যা কিছু লেখা হতো সেটা পদ্য বা বিভিন্ন ছন্দ আকারে লেখা হতো। তারপরে আসলো গদ্যরীতি এবং অবশেষে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে কথ্যরীতি। তাহলে বাংলা ভাষার কাব্যরীতির প্রাচীন রীতি কোনটি? আমরা চোখ বন্ধ করে বলে দিব, বাংলা ভাষার কাব্যরীতির প্রাচীন রীতি হচ্ছে পদ্যরীতি বা ছন্দযুক্ত রীতি। প্রিয় বন্ধুরা, বাংলা ব্যাকরণের উপর অনেকগুলো কনফিউশনাল কোশ্চেন আসে বা কোশ্চেন হয়, সেই সমস্ত কনফিউশনগুলো আজকে ক্লাসের মধ্যে আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যদি দেখি যে বাংলা ব্যাকরণ, এইটাকে যে ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ মানে কি? বাংলাকে বিশেষভাবে যেখানে বিশ্লেষণ করা হয় সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন এই ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা, তারপরে বাংলা ব্যাকরণ টপিকটা যখন আমরা পড়ব, আমরা কয়েকটা বিষয় হচ্ছে একদম ক্লিয়ার থাকবো। প্রথমত হচ্ছে যে প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছেন? প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছেন? প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছেন সেটা আমরা 1919 সালের আগ পর্যন্ত আমরা জানতাম যে প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছেন নাথানিয়াল ব্রাসি হেলহেড। নাথানিয়াল ব্রাসি হেলহেড তিনি প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছেন, এটা আমরা জানতাম 1919 সালের আগ পর্যন্ত। এই নাথানিয়াল ব্রাসি হেলহেড 1778 সালে একটা বাংলা ব্যাকরণ বই লিখেছিলেন ইংরেজি ভাষায়। তার বাংলা ব্যাকরণের নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কিন্তু 1919 সালে যখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখলেন যে সেখানে একটা ব্যাকরণ পাওয়া গেছে, বাংলা ব্যাকরণ। লেখা কি? পর্তুগিজ ভাষায়। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে মানুয়েল দা আসুনসাও। মানুয়েল দা আসুনসাও। তিনি যখন এটা পেলেন, তিনি 1922 সালে যখন তিনি ভারতে আসলেন, তখন তিনি সেটা নিয়ে আসলেন এবং সেটা পর্যবেক্ষণ করে তিনি জানতে পারলেন যে এই যে মানুয়েল দা আসুনসাও, তিনি একজন পর্তুগিজ ছিলেন। তিনি 1734 সালে গাজীপুর, আজ আমাদের বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটা অঞ্চল, সেটা হচ্ছে ধর্মপল্লী বলে, ধর্মপল্লী অঞ্চলে হচ্ছে তিনি এই বইটা লিখেছিলেন 1734 সালে। তখন লিখে প্রায় 1 দশক ধরে তিনি এটা লিখেছেন। তারপরে 1743 সালে তিনি পর্তুগিজ চলে গেলেন। পর্তুগিজ গিয়ে সেখানে লিসবন, পর্তুগিজের যে রাজধানী লিসবন শহর থেকে তিনি এটাকে পাবলিশ করলেন, ছাপালেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটা এরকম কোশ্চেন আসে যে মানুয়েল দা আসুনসাও কোথায় বসে প্রথম বাংলা ব্যাকরণটি রচনা করেন। তা আমরা অ্যান্সার করব যে তিনি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ধর্মপল্লীতে তার বন্ধু পাদ্রী নিকোলাস এর বাসায় এই বসে বসে হচ্ছে এই প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছিলেন। সেটা লিখেছিলেন তিনি পর্তুগিজ ভাষায়। মজার ব্যাপার হচ্ছে এই যে পাদ্রী, তিনি একজন পাদ্রী ছিলেন, পাদ্রী মানুয়েল দা আসুনসাও। তিনি বেসিক্যালি হচ্ছে এই ব্যাকরণটা লিখেছিলেন পর্তুগিজ যারা ভাষাভাষী তারা যেন হচ্ছে বাংলা ভাষাটা শিখতে পারে এবং বাংলা ভাষায় তারা শিখে যেন এখানে ধর্ম চর্চাটা করতে পারে বা ধর্মের প্রচার করতে পারে, সেজন্য। তো তিনি কিন্তু বেশ আরো কয়েকটা বই লিখেছিলেন। যেমন একটা বই লিখেছিলেন কৃপার শাস্ত্রের অর্থভেদ। কি লিখেছিলেন? কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ, এই যে কৃপার শাস্ত্রের অর্থভেদ, এটা বেসিক্যালি হচ্ছে দুজন মানুষের হচ্ছে কথোপকথনের মাধ্যমে তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয়ে হচ্ছে আলাপচারিতা হচ্ছিল। এর মাধ্যমে হচ্ছে এই কৃপার শাস্ত্রের অর্থভেদটা লেখা হয়েছিল। তিনি আরো দুইটা হচ্ছে ডিকশনারি লিখেছিলেন, যে একটা হচ্ছে বাংলা থেকে পর্তুগিজ আর একটা হচ্ছে পর্তুগিজ থেকে বাংলা। এইভাবে তিনি দুইটা ডিকশনারি কিন্তু লিখেছিলেন। তো এই মানুয়েল দা আসুনসাও বাংলা ব্যাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বাংলা ব্যাকরণের প্রথম ব্যাকরণটা তিনি লিখেছিলেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রথম ব্যাকরণ, যদি প্রশ্নে আসে যে পূর্ণাঙ্গ প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছেন, তাহলে আমরা বলতে পারবো যে সেটা লিখেছেন কে? নাথানিয়াল ব্রাসি হেলহেড। এখন প্রশ্ন হতে পারে যে প্রথম যে ব্যাকরণ লিখেছিলেন মানুয়েল দা আসুনসাও, সেটা কি পূর্ণাঙ্গ নয়? না, সেটা আসলে পূর্ণাঙ্গ নয়। তিনি আসলে একটা পারিভাষিক একটা ব্যাকরণ লিখেছিলেন। সেখানে সব বিষয়ের আলোচনা ছিল না, গুটি কয়েক পরিভাষা এবং সেগুলো কিভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে তিনি বেসিক্যালি লিখেছিলেন। কিন্তু পূর্ণাঙ্গ প্রথম ব্যাকরণ লিখেছিলেন হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড 1778 সালে। তার যে ব্যাকরণটা লিখেছেন ইংরেজিতে, সেটার নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা কিন্তু এখনো বাংলা ভাষায় কোনো বাংলা ব্যাকরণ পাই নাই। আচ্ছা, এরপরে যেটা হলো যে আমরা জানি এই আমাদের ইউরোপিয়ানরা, বিশেষ করে ইংরেজরা আমাদের এই অঞ্চলটা শাসন করা শুরু করলো। তখন ইংরেজদেরও কিন্তু প্রয়োজন পড়লো বাংলা ভাষাটা শেখা। এই জন্য কি করলো? পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো। পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর 1801 সালে এই যে উইলিয়াম কেরি, পোর্ট উইলিয়াম কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি কি করলেন? একটা ইংরেজি ভাষায় একটা বাংলা ব্যাকরণ রচনা করলেন। নাম কি ছিল? এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আগেরটা ছিল নাথানিয়াল যেটা লিখে সেটা হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ঠিক ওনার দেখা দেখি রাজা রামমোহন রায়, তিনিও একটা ইংরেজি ভাষায় একটা বাংলা ব্যাকরণ লিখলেন। সেটার নাম কি ছিল? সেটা হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেটা তিনি লিখেছিলেন 1826 সালে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষায় কোনো বাংলা ব্যাকরণ পাওয়া যায়নি। তারপরে ঠিক 1833 সালে আমাদের আমাদের হচ্ছে রাজা রামমোহন রায়, তিনি একটা বাংলা ব্যাকরণ রচনা করলেন, যার নাম ছিল হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ তিনি লিখলেন। কিন্তু তার আগে রাধাকান্ত দেব তিনি কিন্তু 1821 সালে বাংলা ভাষায় একটা বাংলা ব্যাকরণ লেখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে তিনি হচ্ছে বাংলা ক্রিয়া বা বেশ কিছু
টপিকের আলোচনা ঠিকমতো করেননি বলে হচ্ছে সেটাকে আমরা পূর্ণাঙ্গ প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ বলতে পারি না। তাহলে পূর্ণাঙ্গ বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটা লিখেছেন প্রথমকে আমরা বলবো হচ্ছে, সেটা লিখেছেন রাজা রামমোহন রায়। কত সালে? 1833 সালে। তার নাম কি ছিল? নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। প্রিয় বন্ধুরা, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই লিপি অর্থাৎ বাংলা লিপিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাংলা লিপির ক্ষেত্রে বেশ কয়েকভাবে প্রশ্ন করা হয়। যেমন প্রথম একটা প্রশ্ন আমি যদি বলি, সেটা হচ্ছে যে বাংলা লিপির উৎস কি, বা কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা লিখব হচ্ছে যে ব্রাহ্মী লিপি। আবার এরকম কোশ্চেন আসে যে ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা ভাষার বা বাংলা লিপির উৎপত্তি। সেখানে আমরা অ্যান্সার করতে হবে এই যে কুটিল রূপ থেকে, ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উৎপত্তি। আচ্ছা, তারপরে এবং কোশ্চেন হতে পারে যে ব্রাহ্মী লিপি এই লিপির বয়স কত। এই লিপির বয়স হচ্ছে প্রায় 2500 বছর। ব্রাহ্মী লিপির বয়স হচ্ছে প্রায় 2500 বছর। আচ্ছা, তাহলে বাংলা ভাষা কোন রূপ থেকে এসেছে? বাংলা ভাষা হচ্ছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে এসেছে। তাহলে মাঝে মাঝে এমন কোশ্চেন হয় যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, কি ব্রাহ্মী লিপি না অন্য কোনো লিপি না কুটিল রূপী না, এরকম কোশ্চেন হতে পারে। যে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বঙ্গলিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বঙ্গলিপি। আচ্ছা, বাংলা লিপি কিভাবে গঠিত হয়েছিল সেটা একটু আমরা দেখে নিই। যে বাংলা লিপি গঠিত হয়েছিল, শুরুটা হয়েছিল আমাদের সেন আমলে। বাংলা লিপির যে গঠনের বা গাঠনিক যে কার্যক্রমটা সেটা শুরু হয়েছিল সেন আমলে। তারপরে এটা ধীরে ধীরে এটা প্রসার হতে শুরু করলো কোন আমলে? প্রসার হতে শুরু করলো হচ্ছে পাল আমলে। পাল আমল হচ্ছে এটা প্রসার হওয়া শুরু করলো। এবং এটার স্থায়ী রূপ, বাংলা লিপি স্থায়ী রূপ নেয় কখন বা কোন আমলে? সেক্ষেত্রে অ্যান্সার হবে পাঠান আমলে। পাঠান আমলে। এখান থেকে কিন্তু তিনটা কোশ্চেন কিন্তু হয়। একটা হচ্ছে যে বাংলা লিপি কখন বা কোন আমলে গঠিত হয়, অ্যান্সার হবে হচ্ছে সেন আমলে। অ্যান্সার হবে হচ্ছে সেন আমলে। আর যদি কোশ্চেন হয় যে বাংলা লিপির প্রসার কখন হয়েছিল বা বাংলা লিপির প্রসার কোন আমলে হয়েছিল, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে পাল আমলে। আর যদি কোশ্চেন এমন হয় যে বাংলা লিপি কোন আমলে স্থায়ী রূপ নেয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে সেটা পাঠান আমলে। বাংলা লিপি স্থায়ী রূপ নেয় হচ্ছে পাঠান আমলে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।